একটু পড়বেন প্লিজ। আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, যদিও অ্যাপারেন্টলি খুবই মানে চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি, কিন্তু এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে। আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে, বা আমি আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না, বরং রিডিং বিটুইন দ্য লাইনস আছে। আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি। তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন, আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, তার রাজনীতির প্রশ্ন এসছে, মানে রাজনীতিতে ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে। খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। ওয়াকারুজ্জামানের সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রত্যেকটা গণমাধ্যম জোরেশোরে প্রচার করেছে। কি বলেছিলেন ওয়াকারুজ্জামান? পাশাপাশি ডক্টর ইউনূসের কাছে কি করে ভারত আবার আমার কাছে। আর 3 নম্বর প্রসঙ্গ, আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে যাতে করে 111 তৈরি হতে পারে। এই 3টি প্রসঙ্গ থাকবে আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বার্তা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো, প্রয়োজনে হচ্ছে দমন করতো, বা বিষয়গুলো আন্ডার কন্ট্রোলে ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ইন্টারভিউ নিয়েছে আমার বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো। তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল, আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু ঘটতেছে। এই বিষয়ে আমাদের সেনাপ্রধান কি বলছে, এই বিষয়ে আমাদের কাছে নতুন একটা ভিডিও আসছে আর কি। এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই ভিডিও শেষে আপনারা জানাবেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোকে কি বললো এই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর তিনি অনেক সুন্দর কথা বলছে। ইন্ডিয়াকে বলছে যদি তোমরা আমাদের হিসাবে বন্ধুত্ব বজায় রাখো তো আমরাও রাখবো, যদি আমাদের শত্রু পাবো তো আমরাও শত্রুমি করব। মিয়ানমার তুমি ভালো হয়ে যাও, তাছাড়া কিন্তু তোমার খবর আছে। এই বিষয়ে মূল্যবান ভিডিও দেখবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের গুরুত্বপূর্ণ একটা বার্তা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু মানে যেমনি হোক এটা ম্যানেজ করতো, প্রয়োজনে হচ্ছে দমন করতো, বা বিষয়গুলো আন্ডার কন্ট্রোলে ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ইন্টারভিউ নিয়েছে আমার বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম প্রথম আলো। তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল, আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে আপনার সেনাবাহিনী প্রধান তিনি বলছেন যে বিশেষ করে রাজনীতিতে সেনাবাহিনী আসবে কিনা এরকম একটা কিন্তু আলোচনা চলছে, যে টেকনিক্যালি সেনা সমর্থিত একটা সরকার তৈরি হতে পারে, বা সেনাবাহিনী আপনার 111 সরকারের মতন বিএনপিকে মাইনাস করে হয়তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে। তো সেনাপ্রধান বলছেন যে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান সেনাপ্রধান হিসাবে রাজনৈতিক কোনো অভিলাষ বা ইচ্ছা তার নাই। ইভেন সেনাবাহিনীকেও রাজনীতির বাহিরে তিনি রাখতে চান যতক্ষণ তিনি দায়িত্বশীল আছেন। আর অন্তর্বর্তী সরকারের যে কোনো ডাকে মানে ডক্টর ইউনূস যখন যেই কাজে ডাক দেন সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে। এছাড়া আরও একটা বিষয় তিনি যেটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি আছে রাজনৈতিক দলগুলোর বা এর বাইরে বিচ্ছিন্ন যে দলগুলোর, সেখান থেকে তার বক্তব্য যে 2025 সালে একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে আমাদেরকে যেতে হবে। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। মতপার্থক্য থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি। শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে দরকার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি। আর এই দুটি বিষয় যদি না হয় তাহলে আপনার সুশাসন আসবে না। আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আমি যদি ওনার ইন্টারভিউর মধ্যে দেখি যে দেশবাসী একটা ভালো নির্বাচন চায়।
সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আলোচনা করে তাদেরও একটা নির্বাচন হচ্ছে লক্ষ্য। তো তিনি বলছেন যে এটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় দিয়ে দিয়েছেন, সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করব। এছাড়া এই যে ধরেন দুদিন পরে পরে দাবি দাওয়া, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর বা সরকারি সেক্টরগুলো থেকে সরকারের কাছে যে দাবি দেওয়ার ইস্যুগুলো আসছে, তো এগুলো নিয়ে তিনি তার খোলামেলা মন্তব্যটা ছিল এরকম যে বর্তমানে জটিল এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে নিজেদের দাবি দাওয়াগুলো যেন আমরা সীমিত রাখি, সরকারকে যেন বিরক্ত না করি, তাহলে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে। এটার একটা অল্টারনেটিভ ইস্যু যদি আপনি বোঝেন, তিনি বলছেন যে এখন ধরেন কোথাও দাবি দাওয়া নিয়ে নামা হয় কি রাস্তাটা ব্লক করে, তারপর হচ্ছে ধরেন কোথাও গিয়া একটু বিশৃঙ্খল পরিবেশ ঘটে। যেমন আজকে মিরপুরে খেলা নিয়ে যে বিপিএল এর টিকিটটা পেয়ে টিকিটের বুথ ভেঙে ফেলছে, ওই দিন গেট নিয়ে টানাটানি। তখন এইসব জায়গায় হয় কি প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হয়। আবার প্রশাসন শক্ত ভূমিকা পালন করলে তখন জনগণের মধ্যে একটা আসে, এই যে দেখো শেখ হাসিনার পুলিশ এখনো খারাপ রয়ে গেছে, হ্যাঁ, এরকম শব্দটা আনে। সেনাবাহিনী নিয়েও কিন্তু টুকটাক বক্তব্য দিয়ে ফেলে। তো সেই কারণে সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই দাবি দাওয়াগুলোকে একটু সীমিত রাখা, নির্বাচনকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো, আর সেনাবাহিনী রাজনীতিতে আসবে এরকম নানান যে গসিপগুলো বা বিভিন্ন কন্টেন্টগুলো আসে, সেখানে তিনি স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান হিসাবে তিনি কখনোই রাষ্ট্রের এই রাজনৈতিক ইস্যুতে নাক গলাবে না। শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার লক্ষ্যে যখন যে জায়গায় দরকার সেই জিনিসটাতে তারা সহযোগিতা করবে। আর আজকের দিনে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকেও একটা মেসেজ তিনি দিয়েছেন। তো আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক, দেশ এগিয়ে যাক। ভালো থাকুন। এর কথা মনে করতে পারি। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, তার রাজনীতির প্রশ্ন এসছে, মানে রাজনীতিতে ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকেন এবং ভারত সম্পর্কে, আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে। কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথা বলবো। যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন, তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন। আমরা এই বাক্যটা খেয়াল করি। তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এই বাক্যটা মনে রাখবেন। কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো। মানে কোনো উৎকণ্ঠা আছে কি না তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে, উইচ ইজ রাইট। এই বাহিনীর কাজ পুলিশিং না, কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনো ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারেনি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায়। এরপরের প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক দলের প্রতি একজন হতাশার প্রশ্নের ক্ষেত্রে আছে। কিন্তু গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি, করতে চায়নি। তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। মিলিটারি চিফ বলছেন ঠিক আছে, অতীতে হয়নি, এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি। যেন ওয়াকার জবাব দিচ্ছেন। এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্যও করা দরকার। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে এসে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার। মানে এই ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা জনাব ওয়াকার এই প্রশ্নে আনা। তো একটা জিনিস তাকে আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে রাজনীতিবিদদের অনেক ত্রুটি বিচ্যুতি বা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরেই আমাদের আস্থা রাখতে হবে। দেশ রাজনীতিবিদরাই চালাবেন, যারা ওয়াকার সেটা খুব স্পষ্টভাবে বলছেন। কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন, তার মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক। প্রথম আলো জিজ্ঞেস করছে তার মানে রাষ্ট্র পরিচালনা আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন। জেনারেল ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না, আমি সংবিধান বিশেষজ্ঞও নেই, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন, সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন। আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডের ক্ষমতা যদি তার হাতে যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে। এটা সত্য, আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে, তেমন কোনো ক্ষমতাই নেই। কবরে গিয়ে ফাতেহা পাঠের কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কিন্তু প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী, মানে কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবে কিনা। আর যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয়, অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন, নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন, তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে, এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে। এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন। যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক, এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন। আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না, আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই। এরপর বলেছে, প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো ক্ষমতা এসছে, কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে, এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এসব তো বাস্তবতা। তিনি বলছেন যে তারা খুব একটা সুখকর নয় ইত্যাদি বলে উশৃঙ্খলতা থেকে, বিশৃঙ্খল অবস্থা আছে সেখানে সরিয়ে আসার কথা বলেছেন। এরপর
আন্দোলনের বলা হচ্ছে যে প্রচুর চেষ্টা হয়েছে, কিন্তু সংস্কার তো ঠিকমতো হয়নি। এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা? আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বেন, আমি পুরোটা পড়ছি না, এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে। তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিক্টিমাইজ করছেন না, রাজনীতিকে ভিক্টিমাইজ করছেন না। উনি শেষ সুযোগ বলেন, তিনি বলছেন সুযোগ আছে, তবে কাজে লাগানো উচিত, এবং উনি রাজনৈতিক দলগুলোর উপর, রাজনীতির উপরই আস্থা রাখতে চেয়েছেন। সংস্কারের কথা আবার ফিরে এসছেন এবং বলা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন, দলের মনোভাব কেমন দেখছেন, তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে, চমৎকার ব্যাপার। আচ্ছা, এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত, এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাও আসবো, যেটা রাজনীতিতে জড়ানো নেই, তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে, কেন হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে, ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি, দেখছি। উনি ভারত সম্পর্কে যেটা বলছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপরে নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে, এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, অনানুষ্ঠানিকভাবে কাজ করছে। মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল। কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে, দেয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে সব এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে, এটা হলো সবচেয়ে জরুরি। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী, কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে, রাইটলি। এরপর উত্তর পূর্বাঞ্চলের নিশ্চয়তা, মানে 7 সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়েছে, এটা উল্লেখ করছে। তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার। দেখুন, আমার কথা হচ্ছে, আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করবো না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব যা আমার স্বার্থের, তারা আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, আমরা ন্যায্য হিস্যার পানি পাবো, এতে তো কোনো অসুবিধা নেই, সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক। অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট। আমরা জানি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময়, 80s 90s এরকম সময়গুলোতে, সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল। তারা ভারতের আশ্রয় থেকে সেখানে ইনসার্জেন্সি করেছে, তাদের অস্ত্র সাহায্য পেয়েছে। সুতরাং যখন বারবার 7 সিস্টার্সের আলাপ হয়, এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য চট্টগ্রামকে জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তের আলাপটা তুলেছেন। কারণ সাম্প্রতিক সময় মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার পেছনে ভারত রোল প্লে করছে কিনা, আমাদের এখানে আরাকান আর্মিকে, যদি আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সুতরাং সেটাকে দিয়ে, তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন। চীনের কথা বলছেন, চীনের পররাষ্ট্রনীতি, এগুলো আমার কাছে খুব জরুরি না, কিন্তু এই যে রাজনীতি নিয়ে সবকিছুর পরও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে। সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে। তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়, রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে প্রধান হিসাবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না, আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। তারপর জিজ্ঞেস করছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন, এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোনো বার্তা কি দিতে চান? এরপর উনি একটা বার্তা দিয়েছেন, জটিল কঠিন পরিস্থিতি, সবাই এক্সপেকটেশন যাতে কম রাখা উচিত, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো। রাজনীতিতে তিনি আসছেন না, রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে, রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না, এই আলাপটা কেন? বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্যভাবে আলোচনায় আসছে। মানে বাংলাদেশের এই ডক্টর ইউনূস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায়, আনস্টেবল যদি করে তোলা যায়, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে, এই আলাপ আছে, মানে তারা চাইতে পারে। ডক্টর ইউনূসের মতো একটা জনগণের সমর্থন পুষ্ট সরকার, তাদের পক্ষে আসলে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা, অন্যায় স্বার্থ, আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলি, পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব না। ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক ওভার হওয়া, এটা ফ্যাক্ট। এই আলাপ অনেকেই করছেন, রাইটলি করছেন, আমরা এটাকে যৌক্তিক মনে করি। ফলে কেউ কেউ চাইবেন সামনে, আমরা নিশ্চিতভাবেই চাই, সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে চাই, বিশ্বাস করি। কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর। তখন বহু মানুষ আহ্বান জানিয়েছিলেন, জনগণ খুশি হতো, তখন তারা নিলেও তারা সেটা করেননি, সবচেয়ে প্রপার সময়ে করেননি। এখন করবেন কিনা করবেন না, কিন্তু পরিস্থিতি যদি এতটাই ঘোলাটে করে ফেলা যায় যে তখন দেশের স্বার্থে তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা নেওয়ার জন্য, সেই পরিস্থিতি তৈরির চেষ্টা হবে বলে আমরা মনে করি। তিনি এখানে একটু স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরা বরং সেনাপ্রধানের কাছে চাইব সেই রকম পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে, তারা সেটা মানে মাঠের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা সেটা নিশ্চিত করবেন। শুরুতে বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং রিডিং বিটুইন লাইন্স এর মধ্যে নেই। আপনার ইন্টারভিউটা যদি পুরো পড়ে থাকেন, আমি যতটুকু পড়েছি, প্রশ্ন এবং উত্তর সব কিছু মিলে জনাব ওয়াকারকে আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে। মানে খুব স্পষ্টভাবে যদি বলতে চাই, উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তিনি এই সরকারের অংশ, তিনি ডক্টর ইউনূসের অধীন, কিন্তু উনি সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে। মানে খানিকটা এরকম যেটা ওনার সদিচ্ছা না, এটা ওনার সদিচ্ছা নয় কোনোভাবেই, এটা ওনার একেবারে চাকুরির দায়িত্ব।
একদম সোজাসাপটা কথা। কিন্তু এই পুরো ইন্টারভিউর টোন হচ্ছে উনি একটা ডিফারেন্ট এন্টিটি, স্টেটের একটা পাওয়ার সেন্টার। কথাটা হয়তো ভুল না, কেউ বলতেই পারেন। হ্যাঁ, আমরা মানি এটা ১/১১ সরকার না। ১/১১ সরকার মানেই হচ্ছে আসলে মিলিটারি সরকার। ওটা একটা কু ছিল সত্যিকার অর্থে, একটা ডিফারেন্ট ফর্মের কু, যেখানে সামনে একটা সিভিল মুখোশ ছিল। এটা কোনোভাবেই কু না, যদিও কিছু গুরুত্বপূর্ণ লোকজন, জেফ্রি স্যাকসের মতো লোকজন এটাকে কু বলার চেষ্টা করেছেন। কিন্তু এটাও সত্য, মিলিটারি সময় একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মিলিটারি সরকার না। কিন্তু মিলিটারি চিফকে এখানে একদম একটা বিরাট ক্ষমতাধর এন্টিটি হিসেবে দেখা যায়। তার উত্তরের ধরনেও কিন্তু সেই রকম। প্রথম আলোর কিছু প্রশ্ন মনে হতে পারে যে আসলে তাকে এইভাবেই ট্রিট করা হচ্ছে, কিন্তু এই যে প্রশ্নের ধরন, এটা তার দিক থেকে হয়তো ভেঙে দেওয়া হতে পারত। প্রত্যেকটা জিনিস তিনি সরকারের নির্দেশেই করবেন, কথাগুলো এরকম আসতে পারত, হুইচ ইজ মিসিং। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। সেনাপ্রধানের এই ধরনের একটা ইমেজ আছে আমরা জানি, কিন্তু এটাকে যখন প্রকাশ্যে এভাবে আসে, এটা নিয়ে কিছু কথাবার্তা বা আমাদের মাথায় একটু চিন্তাটুকু জারি রাখা দরকার আছে। কেন এটা এভাবে হলো, আমরা মাথায় যেন এটুকু রাখি। একটি হলো, প্রথমটি হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী যেন থাকে, এই বিষয়টি তিনি জোর দিয়ে বলেছেন। অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন রাষ্ট্রপতির দায়িত্বে ন্যস্ত থাকে, মানে অর্থাৎ সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির ক্ষমতার আওতায় থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতা নয়। আর দ্বিতীয় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বলছেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না, রাজনীতিতে আসতে চায় না, এই কথাটি তিনি খুব জোর দিয়ে বলেছেন। অর্থাৎ ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চান 1/11 ঘটবে না বাংলাদেশে, এবং সেনাবাহিনী পূর্বের মতো ভুল করে আর আসবে না সেই রাষ্ট্রীয় ক্ষমতা, মানে তারা ব্রাকের মধ্যে থাকতে চায়, সশস্ত্র বাহিনীর যে নির্দিষ্ট দায়িত্ব সেখানে থাকতে চায়, রাজনীতিতে তারা আসতে চায় না। এবং ভারতকে খুব শক্ত ভাষায় তিনি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা মিয়ানমারকে কখনো আমাদের রাষ্ট্রে ঢুকতে দেব না, এবং আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করব, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সম্পর্ক করব। পূর্বের মতো ভারতকে আমরা আমাদের রাষ্ট্র ব্যবহারে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে এটি আর দেব না। মানে তার বক্তব্যের সারমর্মটি হলো এই টাইপের। এবং তিনি ভারতের সাথে সম্পর্কটাকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলছেন ভারত পূর্বের মতো নয়, ভারত যেন আগামীতে বাংলাদেশের সাথে সম্পর্ক করে সম্মান, মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে, তাহলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। এটা দিয়ে আমরা অনেক রকম বিশ্লেষণ করতে পারি। এবং সেনা প্রধানের যে আরো বক্তব্যগুলো, সেখানে বোঝা যাচ্ছে রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন তিনি দেখতে চান। অর্থাৎ বাংলাদেশের যে সিস্টেমে রাজনীতি চলছে, এই রাজনীতিটা তার পছন্দ না। তিনি মনে করেন রাজনীতিতে অবশ্যই সংস্কার প্রয়োজন। প্রিয় দর্শক, আমি সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে একটু আলোচনা করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। আমার প্রথম যে আলোচনাটা, তার মানে সেনাপ্রধানকে নিয়ে যে গুজবগুলো ছড়িয়েছে যে বাংলাদেশে আরেকটা 1/11 সৃষ্টি হতে পারে, এই আলোচনা বা গুঞ্জনের রাস্তাটা তিনি বন্ধ করে দিতে চাইছেন। ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চাইছেন যে বাংলাদেশে আর কোনো 1/11 ঘটবে না বা সেনাবাহিনী রাজনীতিতে আসবে না, তারা তাদের জায়গায় থাকবে। কিন্তু সবচেয়ে বেশি যে গুঞ্জনটা বিএনপির মধ্যে উঠছে যে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাস করা হবে, এই গুঞ্জনটা বিএনপির সিনিয়র নেতারা প্রায়শই বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে বলছেন, রাজনৈতিক বক্তব্যে বলছেন যে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে মাইনাসের প্রক্রিয়া চলছে। এই বিষয়টি যে মিথ্যে, সেটি সেনাপ্রধানের বক্তব্যে প্রমাণ হয়েছে। আমরা এটার পেছনে একটু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি যে বিএনপি এই কথাটি কেন বলছে যে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের তথ্য দিয়েই জামায়াত এবং বিএনপির মধ্যে ফাটল ধরেছে, এবং দেখতে পাচ্ছি যে একে অপরে কাদা ছোড়াছড়ি করছে। দেখেন, এখানে আওয়ামী লীগ এবং ভারত এক ঢিলে দুটো পাখি মারতে চাইছে। কিরকম? ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ দেখতে চায়, ভারত ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখতে চায়, ভারত হাসিনাকে আবারও বাংলাদেশে বুস্ট করার জন্য বাংলাদেশকে অকার্যকর দেখতে চায়, যাতে ভারত পরবর্তী আমাদের ত্রাতা হিসেবে দেশে ঢুকতে পারে। তো এই জন্য ভারতের একটা স্বার্থান্বেষী গোষ্ঠী বা ষড়যন্ত্রকারীরা বিএনপির একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে এই বার্তা দিয়েছে যে তাদের কাছে বার্তা আছে সেনাবাহিনী বিএনপিকে শেখ হাসিনার মতো মাইনাস করতে চায়, অর্থাৎ বিএনপিকে রাজপথে নামাতে চায়, বিএনপিকে এই সরকারকে অসহযোগিতা করার জন্য বাধ্য করতে চায়। খুব স্পেসিফিক ভাবে বলছি, ভারত বিএনপিকে এটুকু বোঝাতে সমর্থ হয়েছে যে সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক সরকার, জামায়াত ইসলাম বা বৈষম্য বিরোধী ছাত্ররা একজোট হয়ে বিএনপিকে মাইনাস করতে চায়, এবং যে কারণে বিএনপি বারবার নির্বাচন শব্দটি বলছে, আর যে কারণে বিএনপি এবার প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, জামাতকে নিয়ে নানান রকম কটূক্তি করছে, আবার জামাতও পাল্টা বিএনপিকে নিয়ে কটূক্তি করছে। মূলত এখানে যে ঘটনাটি ঘটছে, এই কাজটি ভারত বিএনপিকে ফাঁদে ফেলে করছে এমনটি মনে করছেন অনেকেই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, যে কথাটি বললাম যে ওয়াকারুজ্জামান প্রথম আলোতে আজকে যে ইন্টারভিউ দিয়েছে, তিনি স্পেসিফিক কিছু বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। সেনাবাহিনী 1/11 সৃষ্টি করবে না, রাজনীতিতে আসবে না। 2 নম্বর, রাজনীতির পরিবর্তন তারা দেখতে চান পূর্বের মতো না, অর্থাৎ হত্যা, গুণ, খুন, জ্বালাও পোড়া, এটা না। প্রত্যেকটা মানে 5 বছর অন্তর যে নির্বাচন কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে অসন্তোষ,
দেশ যে এগিয়ে যাবে তার বদলে পিছিয়ে যাচ্ছে, এই জিনিসটার অবসান সবকিছু মিলিয়ে তিনি তার এই বক্তব্যটি দিয়েছেন বলে আমার মনে হয়। এখন বিএনপি যদি সেনাপ্রধানের এই ইন্টারভিউর পর আশ্বস্ত হয় এবং তারা তাদের জায়গায় আবার ফিরে যায় একরকম, আর বিএনপি যদি আশ্বস্ত না হয় এবং ভারতীয় এজেন্টদের পাতা ফাঁদে পা দিয়ে তারা যদি মনে করে যে না বিএনপিকে মাইনাসের প্রক্রিয়া চলছে, বিএনপিকে এখানে গুটু করতে হবে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বিএনপির সঙ্গে বাকি দলগুলোর একটা বড় রকম পার্থক্য বা লড়াই অথবা বিভাজন তৈরি হয়। এই বিষয়টি বা এখান থেকে মূলত লাভটা ঘরে তুলতে চায় ভারত। এখন বিএনপির দুটো ফর্মে, একটা হলো বাম বা ভারত ঘেঁষা, আর একটা হলো ডান ইসলাম ঘেঁষা। এই মুহূর্তে বিএনপির মধ্যে বাম ঘেঁষাটা ক্ষমতায় আছে বা তারাই গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে বিএনপি, এবং তাদের প্রেসক্রিপশনই তারেক রহমান শুনছেন বেশি, এমনটি বলা হচ্ছে। জানি না এটা কতটুকু সত্য। তো এখন যারা ভারতের প্রেসক্রিপশন দিয়ে বিএনপিকে জামাতের সাথে বিরোধে জড়াচ্ছে বা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে দূরে রাখার চেষ্টা করছে বা সহযোগিতার হাত থেকে দূরে রাখতে চাইছে, তারা কি শেষ পর্যন্ত দেশে ভালো করবে হবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি চায়? প্রত্যেকটা ইস্যুতে তারা সব দলকে ডাকে, বিএনপিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডাকে। রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোক বসে আছে, আমলা বলি, পুলিশ বলি, বিভিন্ন সেক্টরে বিএনপির লোক বসে আছে। কারণ বিএনপি বড় দল, বিএনপির গুরুত্বপূর্ণ পদে লোক থাকার সম্ভাবনা বেশি থাকবে। তারপরও বিএনপি ভয় পাচ্ছে কোথায়? বিএনপির ভয়টি ভারত থেকে তৈরি করা। এরপরের যে বিষয়টি আমরা যে বিষয়গুলো দেখছি এখন, আমাদের রাজনৈতিক যে দুটো দল দীর্ঘ 15-16 বছরে একসঙ্গে লড়াই করেছে, একসঙ্গে জীবন দিয়েছে, একসঙ্গে জেল খেটেছে, একসঙ্গে তার অজস্র অজস্র সরকারি বাধা উপেক্ষা করেছে, সেই দল দুটো এখন সবচেয়ে বড় শত্রুতে রূপ নিয়েছে। এটি আওয়ামী লীগ চেয়েছিল এবং আওয়ামী লীগ এবং ভারত সেখানে সফল। এখন জামায়াত ইসলামকে এবং বিএনপিকে বুঝতে হবে নেপথ্য থেকে তাদেরকে কেউ ভুল পথে ড্রাইভ করছে। এই ভুল পথে ড্রাইভ থেকে তাদেরকে সঠিক পথে ফিরতে হবে এবং আমাদের শত্রুদেরকে বা এই দেশের খেদিয়ে দেওয়া বা পতিত স্বৈরাচারকে পরাজিত করতে হলে তাদের মধ্যে দ্রুত একটি আলোচনা করতে হবে। বিএনপি বড় দল হিসেবে বিএনপি এই আলোচনাটা শুরু করতে পারে। আবার জামাত ইসলামকে নিয়ে যেহেতু বিএনপির অনেক ক্ষোভ, তাহলে জামাত ইসলাম এই আলোচনাটা শুরু করতে পারে। এবং বলা হচ্ছে অন্যান্য কয়েকটি ইসলামী দলের মধ্যে একটি ইসলামিক দল আছে যাদেরকে ভারত মোটামুটি গ্রিপে নিয়ে গেছে এবং তাদেরকে কোনোভাবে সকল ইসলামিক দল যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্য একটি দলকে সেই কাতার থেকে বের করে রেখেছে। যারা প্রথম আমরা দেখলাম যে সবগুলো ইসলামী দল গোষ্ঠী একত্রিত হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখছিল, হঠাৎ করে সেই দলটিকে কোন একটি অদৃশ্য ইশারায় এই একজোট হওয়া থেকে দূরে সরিয়ে রাখছে। এটাও একটা আতঙ্কের ব্যাপার। প্রিয় দর্শক, এর পরের যে বিষয়টি, ডক্টর ইউনূসের কাছে মোদী কেন বারবার ধরা খাচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে এখন নতুন করে আলোচনা উঠে আসছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, এমন একজন ফিগার, যিনি চাইলে হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনাকে তুলতে পারে। যখন আন্তর্জাতিক আদালত বাংলাদেশের গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে, যেমনটি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর উপর করেছিলেন, তখন ভারত কি এই আন্তর্জাতিক আদালতকে অবজ্ঞা করতে পারবে? ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না? নরেন্দ্র মোদীর চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক লবিতে শক্তি বেশি বা আন্তর্জাতিক লবি খুব বেশি স্ট্রং, আমরা এটা বলতে পারি। এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইউনূস এখন ট্রাই করবেন, প্রথমে তারা শেখ হাসিনাকে চাইবেন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলার এক কথা মামলা পরিচালনার জন্য। আর নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি না হয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যে আদালত বলি। তো আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার এই অপরাধের জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি করবে, সেক্ষেত্রে সবচেয়ে বড় চাপে পড়ে যাবে ভারত। তাই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় চাপে রয়েছে। আবার এমনও কেউ কেউ বলছেন, যদি নরেন্দ্র মোদী বা পরবর্তী নির্বাচিত কোনো সরকার ভারতকে বড় রকম কোনো ফায়দা তুলে দেয়, যে হাসিনা যে চুক্তিগুলো করেছে, লিখিত চুক্তি, অলিখিত চুক্তি, প্রকাশ্য চুক্তি, গোপন চুক্তি, এই চুক্তিগুলো আমরা বহাল রাখবো, পাশাপাশি তোমাকে আমরা আরো কয়েকটা চুক্তিতে আবদ্ধ করবো যেগুলো তোমার জন্য লাভজনক, হাসিনাকে দিয়ে দাও। নরেন্দ্র মোদী হাসিনাকে ফেরত দেবে, কারণ হাসিনা তার জন্য একটা ট্রাম্প কার্ড, কিন্তু এখন হাসিনা তার জন্য কমার কাটা। হাসিনাকে দিয়ে তিনি যে কাজগুলো করিয়েছেন, যদি পরবর্তী কেউ তার চেয়ে বেশি ভারতের জন্য করতে প্রস্তুত থাকে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী হাসিনাকে আমি মনে করি বলি চড়িয়ে দেবে। তো এখন হাসিনাও ভারতের কাছে খুব বেশি নিরাপত্তা থাকতে পারবে না, বা তার জীবনের যে হুমকিটি রয়েছে বা আন্তর্জাতিক আদালত বা বাংলাদেশের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে, সেখান থেকে তিনি নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন, এটাও টেনশন, মানে আওয়ামী লীগের জন্য একটা বড় টেনশন। দর্শক, তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে এখন যে বিষয়গুলো চলছে, অর্থাৎ 111-এর যে আলোচনা, আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্যের পর 111-এর এই যে জুজুর ভয়টি, এটা আমাদের মাথার উপর থেকে চলে যাওয়া উচিত, মনের ভেতর থেকে চলে যাওয়া উচিত। এই রাষ্ট্রে আর 111 ঘটবে না, সেনাপ্রধান বলেছেন, তার বক্তব্যে এরকমটি বোঝা গেছে। এবং একটি বিষয় আমি বলি, বাংলাদেশে 111 সৃষ্টি হয় কি করে? রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অসহযোগিতা বেড়ে যায়, বিভাজন বেড়ে যায়, একে অপরের সঙ্গে বিরোধ তুঙ্গে উঠে যায়, সেই সময়টি থার্ড পার্টি এই দুটো দলকে বা একাধিক দলের মধ্যে এমন কিছু কুমন্ত্রণা যোগ করে দেয়, যাতে করে এই দলগুলো
এক হতে চেয়েও এক হতে পারে না। সেই সময় এই দলগুলোর ভেতরে কিছু বিশ্বাসঘাতক থাকে, তারা দলগুলোর প্রধানকে কুপরামর্শ দেয়, যার কারণে এই দলগুলো এক হতে পারে না। আর এভাবে নতুন করে 111 তৈরির প্ল্যাটফর্ম তৈরি হয়। এখন 111 ঠেকানোর একটি পথ আমার কাছে মনে হয়, সবগুলো দল নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সমস্যা কিভাবে হবে, সংবিধান প্রশ্ন, চুপুর প্রশ্ন, সব প্রশ্নগুলো নিয়ে বসবে। যদি সবগুলো দল সিদ্ধান্তে এক হতে পারে, বাংলাদেশে কখনো 111 আসবে না। আর সেনাবাহিনী আমি যদিও বললাম, ক্ষমতায় লোক থাকে সেনাবাহিনী, সেটাও বানচাল করতে পারে রাজনৈতিক দলগুলো। কারণ এই দেশে যখন কোনো প্রকার বড় সমস্যা তৈরি না হবে, সেনাবাহিনীর আসার প্রশ্নই থাকবে না। মানুষ কখন সেনাবাহিনীকে চায়? যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয়। এখন রাজনীতিবিদরা কি ব্যর্থ হচ্ছে? মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি আমাদের জন্য ভালো বার্তা বহন করছে? অবশ্যই না। তার মানে হলো রাজনীতিবিদদের এই মুহূর্তে ব্যর্থ হওয়া চলবে না। সেনাপ্রধান যে কথাটি বললেন, এই দেশকে যারা রাজনীতি করেন, তারা দিন শেষে রাজনীতি করবেন, সেনাবাহিনী রাজনীতি করতে আসবে না। বরং রাজনীতিবিদদেরই উচিত হবে রাজনীতিকে পরিশুদ্ধ করা, রাজনীতিকে পরিচ্ছন্ন করা। আমরা মনে করি যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে কুমন্ত্রণা দানকারীরা রয়েছেন, তাদেরকে শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রত্যেকটা দলের। এবং এই রাষ্ট্রকে যে কোনো টেনশন থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটি দল ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওয়াকারুজ্জামান প্রথম আলোকে যে সাক্ষাৎকার দিয়েছে, এই হিসেবে আমার হিসেবে অনেক সুন্দর কথা বলছে। প্রিয় দর্শক, আমার কাছে তো মনে হয়েছে সেনাবাহিনী খাঁটি দেশপ্রেমিক। কি জন্য? এই জন্যই তো শেখ হাসিনা যখন পলাইছে, তখন কিন্তু ওয়াকারুজ্জামান ইচ্ছা করলে সেনাবাহিনী সরকার গঠন করতে পারতো, কিন্তু তখন তিনি বলছেন না, আমি সেনাবাহিনী সরকার গঠন করব না। তিনি প্রত্যেকটা দলকে ডেকে বৈঠক করে তারা সঠিকভাবে সরকার গঠন করছে। আমরা তো চাই এরকম দেশপ্রেমিক, দেশের জন্য লড়বে। এদিকে ইন্ডিয়া মিয়ানমারে কিন্তু করা জবাব দিছে। ইন্ডিয়ারে কিন্তু সাইজ করার জন্য একই 100 জবাব দিছে। ইন্ডিয়ারে তিনি বলছেন, তারা আমাদের বন্ধু ভাবলে আমরা তাদের বন্ধু ভাববো, তারা যদি আমাদের শত্রু ভাবে তো অবশ্যই আমরা শত্রু ভাববো। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে একমত হবেন, আর আমাদের সত্য তুলে ধরার জন্য সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আবার এক কোনো সময় এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।